মালদ্বীপ বুঝে গিয়েছিল তাদের অর্থনীতিকে ভারত কোথায় নামিয়ে দিতে পারে। এবার নেপাল বুঝুক তারা ভারতের সঙ্গে কি সম্পর্ক রাখবে। এতদিন চীনের সঙ্গে বন্ধুত্ব রেখে তো দেখলো নেপাল কোন দিকে যাচ্ছে। যতদিন ভারতের সঙ্গে বন্ধুত্ব ছিল, রাজতন্ত্র ছিল, নেপাল সব ক্ষেত্রেই সাহায্য পেয়ে গেছে ভারতের। এবার নেপালকেই বুঝে চলতে হবে। এখন সুপার পাওয়ার হওয়ার লড়াই আমেরিকা এবং চীনের মধ্যে যে ছায়াযুদ্ধ চলছে, নেপাল তার হচ্ছে ব্যাটল ফিল্ড আমরা বলতে পারি। সুতরাং এক্ষেত্রে কেউই কাউকে ছেড়ে দেবে না। সুতরাং নেপালকে নিজের অস্তিত্ব রাখার জন্য এবং সুন্দরভাবে নেপালকে চলার জন্য এই ছায়াযুদ্ধের শরিক না হয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই মনে হয় ভালো হবে। ভারতীয় গণতন্ত্র এত স্ট্রং, এখানে আমরা বলতে পারি একটা ছোট স্টেটের সরকারকে ওইভাবে সরানো যায় না। তাহলে তো পশ্চিমবঙ্গেই তো লোকে আন্দোলনে নেমে পড়ে সরিয়ে দিতে পারতো, কিন্তু সেটা সরিয়েছিল। ইভেন সিঙ্গুর আন্দোলনের সময় আমরা কি দেখেছি, ওইভাবে সরাইনি কেউ। সেটাও কিন্তু গণতান্ত্রিক উপায়ে 2011 সালে এখানকার সরকারকে সরিয়েছিল। নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। শ্রীলঙ্কা বাংলাদেশের পরে গতকালকে নেপালেও গণ অভ্যুত্থানের মাধ্যমে কেপি শর্মা ওলির সরকারের পতন ঘটেছে। বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেইভাবেই কেপি শর্মা ওলি নেপাল ছেড়ে পালিয়ে যেতে একইভাবে হেলিকপ্টারে করে বাধ্য হয়েছে। এই যে পরপর প্রতিবেশী দেশগুলোতে যে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটছে, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন ডক্টর বসুদাজি, থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া থেকে। আপনাকে স্বাগত জাগরণ বাংলাতে। আমার তরফ থেকেও তোমাকে অনেক শুভেচ্ছা এবং জাগরণ বাংলার সকল দর্শককে আমি শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আচ্ছা দিদি, আপনার কাছে আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই যে একের পর এক ভারতবর্ষের প্রতিবেশী যেসব রাষ্ট্রগুলো রয়েছে, ছোট রাষ্ট্র, সেখানে এই যে গণ অভ্যুত্থানের যে ঘটনাগুলো ঘটছে, সরকার ফেলে দেওয়ার ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর পেছনে কাদের হাত আছে বলে আপনার মনে হয়? এগুলো কি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে? দেখো, এই ঘটনাগুলো যে ঘটছে এর পেছনে কাকতালীয় তো একেবারেই নয়। যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে পুরোপুরি ভাবে দেখতে পেয়েছি আমেরিকান ডিপ স্টেটের হাত আছে, এবং নেপালের ক্ষেত্রে সেক্ষেত্রে একটু কনফিউজিং ব্যাপারটা। এক্ষেত্রে আমেরিকান ডিপ স্টেটের তো হাত আছেই, কিন্তু সেই সঙ্গে আরো এক জায়গায় কারোর হাত আছে। কারণ আমরা জানি কে 2001 সালে নেপালে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তখনকার রাজা বীরেন্দ্র, তার স্ত্রী ঐশ্বর্য, তাদের পুত্র দীপেন্দ্রর হাতে আমরা শুনেছিলাম হত্যালীলা হয়েছিল। গোটা পরিবারটাই শেষ হয়ে গিয়েছিল। বেঁচে ছিলেন শুধুমাত্র তার ভাই জ্ঞানেন্দ্র, তার ছেলে পারস এবং জ্ঞানেন্দ্র স্ত্রী। কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে, তারপরে 2008 সালে আমরা দেখেছি রাজতান্ত্রিক নেপাল হয়ে গেল গণতান্ত্রিক নেপাল, এবং এর পেছনে হাত ছিল একটা কমিউনিস্ট রেজিমের। সে পুষ্পকুমার দাহাল বা প্রচন্ড হোক বা কেপি শর্মা ওলি হোক, যাদের ব্যাকিং করতে চায়না বা চীন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে রাজতন্ত্রকে যখন এক্ষেত্রে প্রশ্ন যাচ্ছে যে তখন যে রাজতন্ত্র দীপেন্দ্রের হাতে রাজা বীরেন্দ্র বা তার পরিবার ধ্বংস হয়েছে, মৃত্যুকে পতিত হয়েছিল, এখন সেই কোশ্চেনটাও একটা কোশ্চেন মার্ক লেগে যাচ্ছে। কারণ এখন প্রশ্ন আসছে কারা এই ঘটনাটা ঘটিয়েছিল। তার মানে তখন থেকেই কি একটা রেজিম চেঞ্জ বা নানা রকম ভাবে নেপালকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার ছক হয়েছিল, যা পরবর্তীকালে এমন হয় যে একটা ধারাবাহিক কোনো একটা ঘটনার মধ্যে নেপালও একটা পার্ট হয়ে যায়, যেটা ভারতের চারপাশে হতে পারে। কারণ আমরা দেখে আসি 2001 সালে ভারত যে অবস্থায় ছিল, তখন থেকে আস্তে আস্তে ভারত উন্নতি করেছে। আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এমন কিছু ঘটনা ঘটানো হচ্ছে না তো যেটা ভারতকে অস্থির করে? কারণ নেপালে কেপি শর্মা ওলি থাকলো কি গেল তাতে ভারতের কিছু এসে যায় না। কারণ কেপি শর্মা ওলি কোনোদিনই ভারত বন্ধু ছিল না, সে ছিল চীনের হাতের পাপেট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেপি শর্মা ওলিকে নিয়ে কি ইউএস এবং চায়নার মধ্যে কি এতদিন ধরে একটা ছায়া যুদ্ধ চলছিল, যার এতে চায়নার হাত থেকে ইউএস নিজের হাতে ক্ষমতাটা নিতে চাইলো? কারণ আমেরিকান ডিপ স্টেটের কথাও এখানে এসে যায়। যেমন আমরা এই 4-5 মাস আগে দেখেছি নেপালে একটা আন্দোলন হয়েছিল,
সেখানে তারা রাজা, শেষ যে রাজা ছিল তাকে জ্ঞানেন্দ্রকে সামনে এনেছিল এবং চেয়েছিল যে একটা নেপাল আবার, আগে নেপাল ছিল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র যেখানে 82% লোক হচ্ছে হিন্দু, কিন্তু 2008 সালে নতুন করে নেপালের সংবিধানে হিন্দু রাষ্ট্র থেকে নেপাল সেকুলারিজমের পথে যায়। এটাও একটা কমিউনিস্ট চক্রান্ত বলা যায়। এখান থেকে তারা আবার হিন্দু রাষ্ট্রের দিকে ফিরে যেতে যায় এবং এখন আমরা যে দেখছি নেপালের যে অবস্থা হচ্ছে, নেপালের জেন জি যাকে আমরা বলছি ইয়ং জেনারেশন, তারা কি করছে, নেপালের নাকি আবার হিন্দু রাষ্ট্রে ফেরতে যাচ্ছে। কিন্তু এইখানে প্রশ্ন আসছে, যারা হিন্দু রাষ্ট্রে ফেরত যেতে চাইছে তারা কেন পশুপতিনাথ মন্দিরে গিয়ে হামলা চালাবে? হিন্দু রাষ্ট্র ফেরত যেতে চাইছে মেনে নিলাম, তাহলে পশুপতিনাথ মন্দিরে যেতে চাইছে কারা? এর পেছনে বলছে হামি নেপাল বলে একটা সংগঠন রয়েছে যারা ইউএস ডিপ স্টেটের অর্থে চলে, যার প্রতিষ্ঠাতা হচ্ছে আমরা জানি একজন আছেন সুদান গুরুং বলে। এই সুদান গুরুং বা এখনকার যারা নেপালের টপমোস্ট আর কি উঠতি লিডার বা যারা এই জেনজিকে নেতৃত্ব দিচ্ছে, বালেন শাহ বা রবি লামিছানে, এরা সবাই হচ্ছে জেনজি। তার মধ্যে বালেন শাহরও আমরা জানি পুরোপুরি ভাবে সে হচ্ছে ইউএস ফ্রেন্ড, বলা হয় যে সে ইউএস এর খুব কাছের লোক। যদিও বালেন শাহর এডুকেশন আমরা জানি ইন্ডিয়ার বিশ্বেশ্বরাইয়া ইউনিভার্সিটি কর্ণাটকের থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি নেওয়া, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে বালেন শাহর মতো লোক সে কি করেছে, কোনো পার্টির নয় বা কিছু নয়, সে একজন র্যাপার ছিল, সে কি করে কাঠমান্ডুর মেয়র হয়ে গেল? এর পেছনেও কি কোনো একটা প্রচ্ছন্ন মদত ছিল কারুর যে কাঠমান্ডুর তাকে মেয়র করা হলো? এই সব ব্যাপারগুলো একটু চিন্তা করা। সুতরাং নেপালে এর পেছনে কে আছে? নেপালে এর পেছনে তো ডিপ স্টেট অবশ্যই করে আছে এবং এটা হয়তো একটা চায়না এবং আমেরিকার মধ্যে একটা প্রচ্ছন্ন ছায়াযুদ্ধের জন্য বোরের চাল হয়ে গেল নেপাল, এটাই বলা যায়। হ্যাঁ, এই যে নেপালে গণঅভ্যুত্থানের ঘটনাটা ঘটলো একইভাবে বাংলাদেশেও ঘটেছিল, এই ঘটনাগুলো প্রভাব ভারতবর্ষে কি কোনোভাবে পড়তে পারে বলে আপনার মনে হয়? তার কারণ ভারতবর্ষেও আমরা ভীষণ দেখছি, ভাবে পড়তে পারে। যেমন ভারতবর্ষেও আমরা বাংলাদেশের প্রভাব, কিছু আইএসআই মানুষ সক্রিয় হয়ে গেছে, শুরু করে দিয়েছে জিহাদি যে শক্তি সক্রিয় হয়ে গেছে। হ্যাঁ, সে তো আমার আমরা প্রশ্ন দেখেছি হচ্ছে, যে ভারতবর্ষেও এটা কিছু ও যে যা বলুক ভারতে সম্ভব নয়, কারণ সম্ভব না 1947 কথা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, স্বপ্ন তো দেখতে শুরু করেছে কিছু লোক, সরাসরি বলছে। কিছু ইউটিউবাররা আমি দেখছি গতকাল থেকে বলছে যে আপনারা কেন পথে নামছেন না, আপনারা কেন মোদির বিরুদ্ধে রাস্তায় নেমে এইভাবে গণ অভ্যুত্থান করছেন না, কেন আপনারা সবকিছু নিজেদের দখলে নিচ্ছেন, একেবারে সরাসরি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে, ইউটিউবে এসে তারা এই ধরনের উস্কানি দিচ্ছে গণ অভ্যুত্থানের এইবার জন্য। বলে দিতে পারি, সে তো অনেকভাবেই হয়েছিল। আমরা দেখেছি যখন কৃষক আন্দোলন সোকল্ড হয়েছিল, আমরা দেখেছি 26শে জানুয়ারি দেখেছি আমরা রেড ফোর্টে লালকেল্লায় উঠে ভারতের পতাকা নামিয়ে দিয়ে কৃষকদের আন্দোলনের পতাকা, খালিস্তানি পতাকা টাঙানো হয়েছিল, আমরা দেখেছি। কিন্তু এইখানেই ভারতের সঙ্গে অন্যান্য দেশের তফাৎ। ভারতের গণতন্ত্রের ভিত্তি এত স্ট্রং, এটা পাকিস্তান, নেপাল বা বাংলাদেশ নয়। এখানে কোনোভাবেই ভারতীয় জনগণ এইভাবে এগিয়ে যাবে না, বা ভারতীয় সেনা কোনোভাবে সরকারকে ওভারটেক করার চেষ্টা করে না। হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে তখন সেনা নিশ্চয়ই এখানকার স্ট্রং, সে বিদেশি শক্তিকে এখানে ঢুকতে দেবে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভারতের জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা ভীষণ বেশি, তারা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক। কারণ আমরা দেখেছি এমার্জেন্সির টাইমে যে এমার্জেন্সি হয়েছিল তখনও কিন্তু যে আন্দোলন হয়েছিল, এমার্জেন্সিতে ইন্দিরা গান্ধী সরকারকে কিন্তু গণতান্ত্রিক উপায়েই এখানকার জনগণ সরিয়েছিল। কেউ কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করে সরানো হয়নি। এবং সাধারণ হিসাবে আমরা দেখছি যখন মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে মেরেছিলেন বা ইন্দিরা গান্ধীকে যে মেরেছিলেন বা রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল, তখন কিন্তু আর যাই হোক জনতা কিন্তু পথে নেবে কাউকে ক্ষমতাকে নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেনি। এইখানেই ভারতীয় গণতন্ত্রের হচ্ছে সৌন্দর্য
এবং ভারতীয় গণতন্ত্র এত স্ট্রং, এখানে আমরা বলতে পারি একটা ছোট স্টেটের সরকারকে ওইভাবে সরানো যায় না, তাহলে তো পশ্চিমবঙ্গেই তো লোকে আন্দোলনে নেমে পড়ে সরিয়ে দিতে পারতো, কিন্তু সেটা সরিয়েছিল। ইভেন সিঙ্গুর আন্দোলনের সময় আমরা কি দেখেছি, ওইভাবে সরাইনি কেউ, সেটাও কিন্তু গণতান্ত্রিক উপায় 2011 সালে এখানকার সরকারকে সরিয়েছিল। বা আন্না আন্দোলনের সময় আমরা দেখেছি, আন্না আন্দোলনের সময়ও কিন্তু ওইভাবে রাস্তায় নেমেও কিন্তু এখানকার সরকারকে সরানো যায়নি বা এ হয়নি, গণতান্ত্রিক উপায়ই করতে হয়। আর এখন ভারতের যা আর্থিক অবস্থা বা নরেন্দ্র মোদী যে অবস্থায় নিয়ে যাচ্ছে, চেষ্টা করে যাক, কোনো সম্ভব হবে না। বরং এখন ট্রাম্পকেই আমরা দেখছি পাল্টি খেতে শুরু করেছে, উল্টে ট্রাম্প এখন নরেন্দ্র মোদীর পা ধরতে ব্যস্ত হচ্ছে, যে নরেন্দ্র মোদীকে নিয়ে সে বলেছিল ভারত ডেড ইকোনমি, আজ আমেরিকা তার ফল ভোগ করছে। ইভেন আমরা ফ্রান্সের মতো দেশে দেখছি বিপ্লব ছড়িয়ে পড়েছে, ফ্রান্সেও চেষ্টা করুক, ফ্রান্সেও এরকম একটা চেষ্টা হচ্ছে, দেখা যাক। কিন্তু ভারতে সম্ভব নয়, ভারতে 140 কোটির গণতন্ত্র, এটা যেন না ভুলে যায়। নেপালে যে ঘটনাটা ঘটলো, আমরা দেখলাম যে নেপালে 2008 সালে রাজতন্ত্র শেষ হয়েছিল, তারপরে কমিউনিস্টদের নেতৃত্বে সেখানে গণতন্ত্র আসলো, রাজতন্ত্র শেষ হয়ে সেই যে গণতন্ত্রের জার্নি, তারপরে বহুবার নেপালে সরকার পরিবর্তন হয়েছে, নেপালের শাসক ইভেন নেপালে পরিবর্তন। আজ অব্দি কোনো সরকার ফুল টার্ম কমপ্লিটও করতে পারিনি আমরা জানি, যেমন তো শের এই যে বাহাদুর দেওবা 5 বার, এই কেপি শর্মা ওলি 4 বার, প্রচন্ড 3 বার, এটা আমরা দেখেইছি। এই গণ অভ্যুত্থানের পরে কি আবার সেই রাজতন্ত্রে ফিরে যাওয়ার একটা আমরা শুনছি যে কথাবার্তা হচ্ছে, অনেকেই বলছেন নেপালে মানুষজন যে আমরা আবার রাজতন্ত্রে ফিরে যেতে চাই, গণতন্ত্র আমাদের পছন্দ না, সেই সম্ভাবনাটা কি রয়েছে আপনার মনে হয় যে রাজতন্ত্র আবার কায়েম অবশ্যই হতে ভাবে পারে? রয়েছে, কারণ নেপালিরা একটা জিনিস বুঝে গেছে, যে কমিউনিজম একটা অলিক স্বপ্ন হতে পারে, তোমাকে সুন্দর স্বপ্ন দেখানো হচ্ছে, তোমার এই হবে ওই হবে, অ্যাকচুয়ালি কিন্তু এটা নেপোটিজম এবং করাপশনের একটা আতুর ঘর কমিউনিজম, এরা বুঝে গেল। এবং বুঝে গেল যে তাদের সাধারণ জনগণের কোনো উন্নতি হবে না, কারণ আমরা দেখেছি নেপালের আর্থিক অবস্থা কোথায় আছে। নেপাল আমরা জানি ভূমিকম্প প্রবণ এরিয়া, 15 সাল থেকে কি ভূমিকম্প হয়েছে, তারপরে প্রায়শই ভূমিকম্প হয়ে যাচ্ছে। নেপালের কিছু কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা কোন রকম উন্নয়ন কিছু আমরা দেখছি না। আমরা দেখেছি অনেক নেপালি, আমাদের সাধারণ হিসাবে আমরা তো দেখি স্কুল কলেজে আমাদের এখানে যারা দারোয়ান বা গার্ড হিসাবে কাজ করে ম্যাক্সিমাম নেপালি গোর্খারা, তার মানে কি নেপালে কাজের অবসর কি পায় না, নেপালিদেরকে নিয়োগ করা হয়, একেবারে সরাসরি নেপালিরা ভারতীয় সেনাতে কর্তব্যরত সেনাতে হয়। পায়। তাছাড়া আমরা সাধারণ হিসাবে আমরা আমাদের স্কুলে দেখেছি, আমরা মজা করে বলতাম বাহাদুর, তার নাম কি ছিল জানি না, আমরা বাহাদুর বলেই ডাকতাম। এই রকম দেখেছি যেখানে এই ধরনের অবস্থা, তার মানে নেপালে সেইভাবে কাজ কিছু নেই। এবার নেপালের জনসাধারণ আস্তে আস্তে দেখছে যে পাশে তারা ভারতকে দেখছে। আমরা কিন্তু নেপালে দেখলাম মোদির, নরেন্দ্র মোদীর পোস্টার নিয়ে তারা আন্দোলন করছে, শ্রীলঙ্কাতে আন্দোলনকারীরা, এবং চাইছে তারা মোদির মতো নেতাকে চাইছে, আমরা দেখছি। ভারতের উন্নতি সবাই দেখছে এবং নেপাল বুঝছে যে নেপালকে উন্নতি করতে গেলে ভারতের মতো হতে হবে, এবং হিন্দু রাষ্ট্র শাসন অবশ্যই করে নেপালে প্রয়োজন, এবং সেটা রাজতন্ত্র শ্রীলঙ্কাতেও একটা প্রতিষ্ঠা না সময় হলে সেটা সম্ভব না। শ্রীলঙ্কাতেও একটা সময় আমরা দেখেছিলাম যে ভারত বিরোধী চিন্তা ভাবনা সেই সরকারের মধ্যে হচ্ছিল, তারপরে গণ অভ্যুত্থানের সরকার পতনের পরে নতুন যে সরকার আসে সেই সরকারের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, বেশ ভালো এবং সুসম্পর্ক। সেই সরকারটা কিন্তু লেফটিস্ট তারপরে সরকার, তবুও তারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখছে। প্রশ্নটা আমি শেষ করে নিই, তারপরে আমরা দেখলাম মালদ্বীপেও এরকম ভাবে চীনের মদতে সরকার ফেলে দেওয়া হলো, সরকার পতনের পরে নতুন যে মৈত্রী সরকার আসলো, তারাও ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং করেছিল, ভারতের বিরোধিতা করেই ক্ষমতায় এসেছিল। তারপরে সেই মৈজু যারা চীনের মদত এসেছিল তারাও এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, একমাত্র বাংলাদেশ ব্যতীত সব দেশই মোটামুটি ভারতের যারা প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, আপনি যদি ভুটানের কথা বলেন, আপনি যদি মালদ্বীপের কথা বলেন, আপনি যদি শ্রীলঙ্কার কথা বলেন, সবার সঙ্গেই একটা সুসম্পর্ক রয়েছে ভারতবর্ষের। ভারত সব দিক থেকে তাদেরকে সহযোগিতা করে। এই যে নেপালে যাদের মদতেই হোক না কেন এই গণ অভ্যুত্থান, এরপরে যে সরকার আসবে
সেই সরকারের সঙ্গে কি ভারতবর্ষের সম্পর্কটা মজবুত হবে আগামী দিনে? এইবার নির্ভর করছে কোন সরকার আসবে তার উপর। এখনো অবধি যা নাম পাচ্ছি আমরা, এক্স চিফ জাস্টিস অফ নেপাল সুশীলা কার্কির নাম শোনা যাচ্ছে, তিনি নাকি হতে পারেন। আবার কেউ বলছেন বালেন শাহ হতে পারেন, এবং বালেন শাহ হলে কিরকম সম্পর্ক থাকবে বলা যাচ্ছে না। তবে বালেন শাহ চীনের পক্ষে নয়, সে আমেরিকার পক্ষে। কিন্তু বালেন শাহ যদি হয়, আবার বালেন শাহ জানি গ্রেটার নেপালের কথা বলে, কিরকম সম্পর্ক যা থাকবে এখন বলা যাচ্ছে না। আপাতত এইটুকু বলতে পারি, ইন্ডিয়াকে বের করে দিতে হবে, ইন্ডিয়ার বিরুদ্ধে তাদের মন্ত্রীরা একেবারে টুইট করতো, মোদিকে আক্রমণ করে টুইট করতো। এখন সেই মোদির সঙ্গে হাত মেলাচ্ছে, মোদির সঙ্গে মিটিং করছে, চা এইখানে খাচ্ছে। মধ্যে মানতে হবে অর্থনৈতিক একটা ব্যাপার। আমরা শুধু নরেন্দ্র মোদী একটা জিনিস করেছিলেন, লাক্ষাদ্বীপে গিয়ে কয়েকটি ফটো দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া, এবং তারপরে ভারতীয়রাই কাজ করে দিয়েছিলেন যে বয়কট মালদ্বীপ করে দিয়েছিল। তাতে মালদ্বীপ বুঝে গিয়েছিল তাদের অর্থনীতিকে ভারত কোথায় নামিয়ে দিতে পারে। এবার নেপাল বুঝুক তারা ভারতের সঙ্গে কি সম্পর্ক রাখবে। এতদিন চীনের সঙ্গে বন্ধুত্ব রেখে তো দেখলো নেপাল কোন দিকে যাচ্ছে। যতদিন ভারতের সঙ্গে বন্ধুত্ব ছিল, রাজতন্ত্র ছিল, নেপাল সব ক্ষেত্রেই সাহায্য পেয়ে গেছে ভারতের। এবার নেপালকেই বুঝে চলতে হবে ভারতের সঙ্গে কিরকম সম্পর্ক রাখবে। নেপাল কি সম্পর্ক রাখবে, 3 কোটির নেপালে ভারতের কিছু এসেও যাবে না, সেটা ভারতের কিচ্ছু এসে যাবে না, বরং নেপালের কিছু এসে যাবে যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখে। এখানে নেপালের জন্য নেপালকে সুসম্পর্ক রাখতে হবে, ভারতের এতে কিছু এসে যাবে না। ভারতে 3 কোটির নেপালে কিছু এলো কি গেল, ভারতের যদি যে আর কি আমরা এক্সপোর্টে, তাতে নেপালে ভারতের কিছু এসে যায় না, 1%ও নয়, মাটি সেটাই ব্যবহার মনে করে রাখতে হবে। কিন্তু নেপালের যা হয় সেটা ভারতের জন্য অনেকটাই। সন্ত্রাসবাদ নিয়ন্ত্রিত হয়েছে, পাকিস্তানের আইএসআই বলুন বা আফগানিস্তানের তালিবান বলুন, এরা সবাই নেপাল থেকে অপারেট করেছে একটা সময়। নেপালের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করেছে, ভারতে কোনো হামলা করে নেপালে গিয়ে লুকিয়েছিল, গা ঢাকা দিয়েছিল। তো নেপাল জঙ্গি সংগঠনদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, পাকিস্তানের মতো জঙ্গি সংগঠনগুলোর জন্য শেল্টারের জন্য। তো আগামী দিনে কি এই বিষয়টা যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক হয়, ভারত কি এই বিষয়টা নিয়ে আপনার মনে হয় কোনো কিছু ব্যবস্থা নিতে পারে? অবশ্যই নিতে পারবে। কেপি শর্মা ওলির সময় যে অবস্থা ছিল, আশা করছি তার থেকে তো ভালো অবস্থাই হবে। কারণ নেপাল লোকে দেখে শেখে বা ঠেকে শেখে। নেপাল দেখে শেখে নি, ঠেকেই শিখেছে, এবং যারা ঠেকে শেখে তারা নিশ্চয়ই বুঝবে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখলে তাদের নিজেদেরই উন্নতি হবে। নইলে চীনের মদতে যদি ভারতের পেছনে লাগে, বা আমেরিকার মদতে ভারতের পেছনে লাগে শুরু করে, তাদের অবস্থা সেরকমই হবে, করাপশনে আরো নিমজ্জিত হবে, এবং যে সরকার আসবে তারও এইভাবেই পতন হবে। কারণ এখানে যদি আমেরিকান ডিপ স্টেট খেলে, চীনও ছেড়ে দেবে না। কারণ এখন সুপার পাওয়ার হওয়ার লড়াইয়ে আমেরিকা এবং চীনের মধ্যে যে ছায়াযুদ্ধ চলছে, নেপাল তার হচ্ছে ব্যাটল ফিল্ড আমরা বলতে পারি। সুতরাং এক্ষেত্রে কেউই কাউকে ছেড়ে দেবে না। সুতরাং নেপালকে নিজের অস্তিত্ব রাখার জন্য এবং সুন্দরভাবে নেপালকে চলার জন্য এই ছায়াযুদ্ধের শরিক না হয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখাটাই মনে হয় ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ দিদি, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই বিষয়ে বিস্তর আলোচনা করার জন্য। আর জাগরণ বাংলার সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার, জয় হিন্দ।